এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। একটা নির্ঘুম রাত, একটা বিশাল রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, একটা অনাকাঙ্ক্ষিত আক্রমণ পেরিয়ে সে এগিয়ে চলেছে কাঙ্ক্ষিত গন্তব্যে। এতক্ষণে তার পৌঁছে যাওয়ার কথা, কিন্তু পথেই তার জন্য পাতা ছিল এক ঘৃণ্য ফাঁদ। আর রাতে যখন নিজের কাছে কাঙ্ক্ষিত নাম্বারটি থেকে ফোন আসে আর সে রওনা দেয় গন্তব্যের দিকে, ঠিক তখনই মাঝে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। দিবাঘটিত রাজনৈতিক হাঙ্গামার জের ধরে তাদের প্রতিদ্বন্দ্বী জাভেদ জালাল ও তার ছেলে জাভেদ করিম পথের মাঝে আকস্মিক আক্রমণ করে। সে আকস্মিক আঘাতের ফলেই নীলের এই ক্ষত বিক্ষত অবস্থা। খানিক বিলম্ব হলেও অবশেষে সেটি এসে পৌঁছালো কাঙ্ক্ষিত গন্তব্যে। গাড়ি তীব্র গতিতে ম্যানশনের দিকে মোড় নিল। দূর হতে লৌহদ্বার দৃশ্যমান। এই রুদ্ধ দ্বার ভেদিয়ে প্রবেশ করতে এক মুহূর্ত অপেক্ষা করার প্রয়োজন বোধ করল না নীল। তার পেছন পেছন আরো 5-6টি গাড়ি যেন অন্ধের মতো অনুসরণ করছে তাকে। দীর্ঘ সেই বাহিনীতে থাকা প্রতিটি লোক নীলের বিশ্বস্ত অনুচর, যারা রক্ত দিয়ে হলেও স্বীয় নেতার পথ পরিষ্কার করতে সদা প্রস্তুত। নীলের এসইউভি বিদ্যুৎ গতিতে ফটকের দিকে এগিয়ে গেল। গাড়ির টায়ার পিচ ঢালা পথে চাকার দাগ কাটল। ধরম এসইউভির প্রবল উন্মুক্ত ধাক্কায় হাক ম্যানশনের সেই সুরক্ষাপূর্ণ লৌহদ্বার বিকট শব্দে খুলে গেল। জমে থাকা ধূলিকণা আর ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ল। লৌহ শৃঙ্খলগুলি উন্মুক্ত হতে গার্ডরা এগিয়ে আসলো, তবে তাদেরকে পাত্তা না দিয়ে বিদ্যুৎ গতিতে নীল ম্যানশনের সীমানার মধ্য প্রবেশ করলো। ভেতরের পরিবেশটা ততক্ষণে থমথমে। কাজের গম্ভীর কণ্ঠস্বর শ্রবণ গোচর হচ্ছে শুধু। তিহুর দৃষ্টি তীক্ষ্ণ, অপেক্ষমান কারো জন্য। নিশ্চয়তা চোখে মুখে তার। শত চেষ্টা করেও তাকে শাড়িটা পরাতে পারেনি কেউ। আর হাম সবে মাত্র তিহুর দিকে ঝুঁকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সে ভয়ানক শব্দে সে চমকে উঠল। নেহাল হক এবং নওশাদ হকের মুখ পাথরের মতো কঠিন হলেও এবার তাদের ভ্রু কুঁচকে গেল। নিশাত মজুমদার তিহুর পাশে বসেছিলেন। ভয়ে এক প্রকার আর্তনাদ করে উঠলেন। চারপাশের লোকজনের চাপা ফিসফাস, তাদের চোখের বিস্ময় যেন এক আসন্ন বিপর্যয়ের জানান দিচ্ছে। অন্ধকার জমাট মেঘের মতো কালো এসইউভির দরজাটা সপাটে খুলে গেল। গাড়ি থেকে বেরিয়ে এলো দীর্ঘ এক পুরুষ। নীলের সেই রুদ্র মূর্তি দেখে উপস্থিত সকলে যেন মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। তার পরনে থাকা দামি পাঞ্জাবিটা স্থানে স্থানে ছিঁড়ে গিয়েছে। কপালের ক্ষত থেকে রক্ত চুইয়ে এসে চোখ বরাবর একটা শুকনো রেখা এঁকে দিয়েছে। আর হাতে এখনো লেগে আছে রাজনৈতিক দাঙ্গার ধুলো ও রক্তের আভাস। তার চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিগোলক। সে চোখে ক্রোধ, যন্ত্রণা আর এক দুর্নিবার অধিকারের দম্ভ। তাকে এভাবে দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না, যেন এক আহত বাঘ তার শিকারকে ছিনিয়ে নিতে এসেছে। নীলের আসার ঠিক পরেই তার বিশ্বস্ত অনুচররা ম্যানশনের গেটে দ্রুত মোতায়েন হলো। তাদের চেহারাতেও স্পষ্ট প্রতিজ্ঞার ছাপ। ম্যানশনের ভেতরে এক পিনপত নীরবতা, যেন সময় স্থির হয়ে আছে। শুধু বাইরে ঝড়ো বাতাসের সনসন আর গাছের কাঁপন শোনা যাচ্ছে। গার্ডরা তাকে আটকাতে আসলেও থেমে গেল তার বজ্র কণ্ঠে। বাতাসে ধ্বনিত হলো তার কণ্ঠস্বর। বিপর্যস্ত কণ্ঠে সে বলল, নূর, জন্মের পর থেকেই ওর নাম আমার নামের সঙ্গে স্বাক্ষরিত হয়ে আছে। আর আমি বোধ শক্তি হওয়ার পর থেকে না চিনেও ওকে উন্মাদের ন্যায় ভালোবেসে আসছি। এতটুকু কারণে কি যথেষ্ট নয় ওকে নিজের করে নেওয়ার জন্য? বিধ্বস্ত নীলের গর্জে ওঠা বজ্র কণ্ঠ প্রতিধ্বনিত হলো সমগ্র কক্ষ জুড়ে। কম্পিত হলো উপস্থিত প্রতিটি মানব দেহ। নিহাল হক ক্ষুব্ধ ব্যাগে এগিয়ে এসে বললেন, কে তুই? আমাদের বাড়ির মেয়ে নিয়ে এমন মন্তব্যের অধিকার তোকে কে দিয়েছে? আমি দেখেছি। ভেসে আসা গুরু গম্ভীর কণ্ঠে সকলে পিছন ঘুরে তাকালো। ঠিক তখনই রাশভারী পদচারণায় সেখানে উপস্থিত হলেন ওয়ালিদ খান। তাকে দেখে চূড়ান্ত বিস্মিত হলো সকলে। নওশাদ হক বিস্মিত সুরে বললেন, ওয়ালিদ তুই? নওশাদ হক কিছুটা নরম হয়ে পড়লেও নিহাল হক গুরু গম্ভীর কণ্ঠে বললেন, আরে আরে, প্রফেশনাল গাদ্দার যে। কিন্তু আমাদের এই বাড়িতে আপনার কি? মুখ সামলে কথা বল নিহাল, ভুলে যাস না তোর বড় আমি। ওয়ালিদ খানের এমন কথায় নিহাল হক তার ছেলের হাসি হেসে বললেন,
আরে আরে, যান যান। বড় তো আমার আব্বাও ছিল, যে আপনাকে ছেলের মতো মানুষ করেছিল। কিন্তু বিনিময়ে আপনি কি করলেন? বিশ্বাসঘাতকতা। যেখানে রওশান আরা আর নাওফেল ভাই দুজনই দুজনকে ভালোবাসতো, সেখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন উঠছে কোথা থেকে? আরে যান, আপনার ভালোবাসা, সম্মানের প্রশ্নে ওসব ভালোবাসাকে হকরা জীবন্ত কবর দেয়। এটাই তোমাদের সাথে আমার পার্থক্য। তাদের কথার মাঝে নুরুজ্জামান হক কোত্থেকে আসলেন জানো? তুমি এখানে কি করছো ওয়ালিদ? ওয়ালিদ খান সালাম করতে যেতেই নুরুজ্জামান হক সরে গেলে তিনি বললেন, আমার ছেলে বৌমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চলে যাও, চলে যাও আমার হক ম্যানশন থেকে। চাচা, নিহাল হক তেরে এসে বললেন, কথা কানে যায়নি, বেরিয়ে যান আপনার অসভ্য ছেলেকে নিয়ে। বাবার প্রতি এমন উগ্র আচরণে নীল এগিয়ে সে নিহাল হকের হাত ধরে বললেন, আপনাদের সম্মানটা বজায় রেখেছি কারণ আমার বাবা মা আমাকে এই শিক্ষা দিয়েই বড় করেছেন। কিন্তু আপনারা যদি নিজের সম্মান না রাখতে পারেন সেক্ষেত্রে আমার আর কিছু করার থাকবে না। নিহাল হক এক ঝটকায় নিজের হাত সরিয়ে বললেন, বাবা যেমন বিশ্বাসঘাতক, ছেলেও তেমন অসভ্য। একজন আমার বাবার সম্মান ডুবিয়েছে, আরেকজন এসেছে আমার ভাইজানের সম্মান ডুবাতে। তাতে এমন কথার আগাগোড়া কিছুই বুঝছে না তিহু। বোকা দৃষ্টি মিলিয়ে চেয়ে আছে শুধু। এদিকে এত কিছুর মধ্যেও আরহাম কাজী সাহেবকে তাড়া দিলেন, বললেন জলদি বিয়ে পড়ানোর কথা। কাজী সাহেব রাজি না হতেই তার উপর চুটপাট শুরু করলো আরহাম। তিহুর হাত ধরতে এক ঝটকায় নিজের হাত সরিয়ে আরহামের বা চোয়ালে সপাটে চর বসালো তিহু। আরহামের পাগলামো তখনও কমছে না যেন। আরেকবার হাত বাড়াতেই নীল এগিয়ে সে থাপ্পড় বসালো তার অন্য চোয়ালে। সঙ্গে সঙ্গে রুধিরাক্ত হয়ে উঠল আরহামের চোয়াল। তবু থামলো না আরহাম। নিজেকে সামলে নীলের উদ্দেশ্যে হাত বাড়াতে যেতেই নীল হাত মুচকে দিল তার। আরহাম উন্মাদের ন্যায় আওড়ালো, আমি তুইকে ভালোবাসি, 10টা বছর যাবৎ উম্মাদের ন্যায় ওকে চেয়েছি, আর তুই দুদিনের মোহে ওকে নিজের করে পাবি। আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব নয়। তার এমন কথায় তার ছেলের হাসি হাসলো নীল। বেশ শব্দ করেই বলল, তুই 10 বছর যাবৎ ওকে চেয়েছিস, আর আমি বোধ শক্তি হওয়ার পর থেকে। তুই মন থেকে ওকে চেয়েছিস, আর আমি প্রতি মোনাজাতে। তুই ওকে দেখে ভালোবেসেছিস, আমি না দেখে। তাহলে বল, তুই যদি তথাকথিত ভালোবাসার জেরে এতটা উন্মাদ হতে পারিস, তাহলে আমি আমার প্রতি মোনাজাতের ফসলকে কিভাবে হাতছাড়া করতে পারি? এমন কথায় বাকরুদ্ধ হয়ে পড়ল সকলে। তিহু তো বিস্ময়ের চূড়ায় সীমান্তে আরোহণ করছে। তার মানে তাদের সম্পর্কটা দুদিনের ছিল না। কিন্তু তিহু তো তাকে সবে মাত্র কিছুদিন হলো চিনেছে। সে বিচলিত কণ্ঠে বলল, নেতা সাহেব। নীল তার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, হয়তোবা আমি তোমাকে কোনো একদিন বলেছিলাম, হয়তোবা ভুলে গিয়েছি বলতে। তবে এটা সত্যি যে আমি তোমাকে বলতে চেয়েছিলাম। যেদিন তুমি আমার ভালোবাসার কথা জানবে না, সেদিন তুমি বড্ড আফসোস করবে আমাকে এতদিন ভালোবেসেও অপ্রকাশিত রাখার জন্য। তিহুর হতভম্ব দৃষ্টিকে পেরিয়ে নিহাল হক বললেন, আমাদের মেয়েকে বলির পাঠা বানানো থেকে নিজের ছেলেকে রক্ষা করুন ওয়ালিদ খান, নইলে আমরা আপনার ছেলের এমন হাল করব যে। ওয়ালিদ খান হেসে বললেন, হিংস্র শৃঙ্গের জন্ম দিয়েছি আমি, যে নিজের শিকার ছিনিয়ে আনতে জানে। লোকে কি বলে জানিস? সিংহ আমার। আজ আমি ওকে সেই শিক্ষাই দিয়েছি। চলতি পথে এমন দু একটা কাঁটা কি উপড়ে ফেলার জন্য ও একাই যথেষ্ট। নওশাদ হক এতক্ষণ চুপ ছিলেন। নীরবতা পেরিয়ে হঠাৎ তিনি বললেন, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও ওয়ালিদ। আমি চাচ্ছি না আজকের শুভ দিনে কোনো রক্তরক্তি হোক। ওয়ালিদ খান কিছুটা অদ্ভুত কণ্ঠে বললেন, এখানে রক্তাক্তর কি দেখছিস? তোকে দেখার কথা, মান রক্ষা করলাম মাত্র। ভুলে গেলি কথাটা তুই দিয়েছিলি যে তোর মেয়ে হলে আমার পুত্রবধূ করে নিয়ে যাব তাকে? এই কমিটমেন্ট পূরণ করতে এসেছি আজ। তিহু এবার আর সামলাতে পারল না। নিজের কৌতূহল প্রশ্ন করে বলল, তোমাদের সমস্যাটা কোথায় বাবা চাচ্ছু? নিহাল হক নিশাত মজুমদারের উদ্দেশ্যে বললেন, ওকে রুমে নিয়ে যাও, আর বাড়ির কাউকে যেন আমি এখানে না দেখি, অত্যন্ত আমি না বলা অবধি। আরহাম রক্তাক্ত অবস্থায় বলল, বিয়ে না করে তিহু কোথাও যাবে না।
তার কথাটা বলতে দেরি সঙ্গে সঙ্গে নীলের মুষ্টিকাক হাতে ক্ষত বিক্ষত হলো সে। শ্বেত শুভ্র পাঞ্জাবি রক্তে রঞ্জিত হলো। আঘাত প্রতিঘাতে রক্তাক্ত হলো দুজনেই। শেষ পর্যন্ত প্রায় চেতনাহীন অবস্থা হলো আরহামের। বহু কষ্টে নীলের থেকে সরানো হলো তাকে। আদ্রিতা নাহার দ্রুত অজ্ঞান প্রায় ছেলেকে বক্ষে আগলে বেরিয়ে গেলেন। তবে যাওয়ার আগে নওশাদ হক আর নিহাল হকের উদ্দেশ্যে সতর্ক কণ্ঠে বললেন, আপনাদের পারিবারিক সমস্যার জন্য আমার ছেলের যদি কিছু হয়, আমি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না। তারা চলে যেতেই নীল তিহুকে আঁকড়ে ধরে বলল। চলো। তিহু তার ক্ষত বিক্ষত হাতের দিকে চেয়ে বলল। আপনার হাত আঘাতপ্রাপ্ত নেতা সাহেব। নিহাল হক তিহুকে ছাড়াতে যেতেই নীল তাকে ঝটকা মেরে সরিয়ে বলল। আমার হালাল নারীকে, আমার মোনাজাতের ফসলকে আমি নিয়ে যাচ্ছি। আর এই পথে কোনো বাধা সৃষ্টি হলে বাধাদানকারী লাশ ডিঙিয়ে আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে যাব আমি। তাতে যদি সমগ্র হক গোত্র মৃত্যুপুরীতে পরিণত হয়, তাতে আমার কিছু যায় আসবে না। নিহাল হক ছিটকে পড়েছেন। তিহু এক প্রকার কাউকে না দেখার ভান ধরে বেরিয়ে গেল নীলের হাত ধরে। সমস্ত পিছু টান পেরিয়ে সব বাধা ডিঙ্গিয়ে সে এগিয়ে চলল নিজের আপন ঠিকানায়। তাদের পিছু পিছু এগিয়ে গেল প্রত্যেকে। বাধা দানকারী প্রতিটি শক্তিকে প্রতিহত করল নীলের বাহিনী। নিহাল হককে সামলালেন নওশাদ হক। ইশারায় বোঝালেন দাবার চাল এখনো বহুত বাকি। এত সহজে তাদের প্রতিহত করার চেষ্টা নেহাতি বোকামি হবে। ধৈর্য নিয়ে খেলতে হবে এই খেলা। আর নীল উঠেছে ইফাজের গাড়িতে। ফেরার পথে আর কোনো বাধা চায় না সে। তার গাড়িটাও ভঙ্গুর প্রায় বলা চলে। তার উপর সে নিজেও ক্ষত বিক্ষত। তাই তিহুকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ সে। গাড়ি চলছে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। ব্যাক সিটে পাশাপাশি বসে আছে নীল তিহু, ড্রাইভিং সিটে আসিফ। ব্যাস তিনজনই। গাড়ি মধ্যম গতিতে চলমান। নীলের আঘাতপ্রাপ্ত স্থান থেকে এখনো ছুঁয়ে পড়ছে রক্তকণারা। তিহু ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আপনার রক্ত। তিহুর যে ব্লাড ফোবিয়া আছে এটা নীলের ভালো করে জানা। তবে গম্ভীর মুখে সে হাত ছাড়াতে গেলে তিহু দ্রুত তার হাত আটকে বলল, দেখি কতটা কেটেছে। ইস, খুব যন্ত্রণা করছে তাই না? বোধ হয়। সে নীলের দিকে তাকাতেই নীল মলিন হাসল। যেন তাচ্ছিলতা ঝরে পড়ছে তাতে। নীলের কথার মর্ম না বুঝে তার দিকে বোকা দৃষ্টি মেলে চেয়ে রইল তিহু। আর নীলের তাচ্ছিলের হাসি উষ্টা ধরে প্রসারিত হলো। দৃষ্টি সরিয়ে বাহির পানে চাইল সে। তিহু উদাসীন দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। ঘুম ভাঙতেই নিজেকে নরম কোমল কাঙ্ক্ষিত বিছানায় আবিষ্কার করল তিহু। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলো এটা নীলের কক্ষ। আশেপাশে পরিচিত জনের উপস্থিতিতে দ্রুত গতিতে বিছানায় উঠে বসল সে। মির্জা সূচনা দ্রুত এগিয়ে এসে বললেন, সামলে সামলে আস্তে উঠো। ইস, একদিনেই কি অবস্থা হয়েছে চেহারার। মির্জা সাইমা দ্রুত শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে তিহুর মুখের সামনে ধরে বললেন, প্রথমে এটা খেয়ে নে, পরে কথা না হয় হবে। তিহু সেটা গ্রহণ করতে করতে রুমিনারা সঙ্গে একাধিক পরিচারিকা নিয়ে ট্রেতে ফলের পসরা সাজিয়ে বসলেন। গাদাখানিক ফল তার সম্মুখে নিত করে স্নেহময়ী কণ্ঠের শাসনের স্বরে বললেন, শরবত খেয়েই প্রথমে এগুলি খাবি। তিহু হাসল খানিক। এতগুলো প্রাণের ভালোবাসা, এমন স্বার্থহীন দরদ পরিবারের লোকগুলোর পরে এদের কাছ থেকে পেয়েছে তিহু। অবশ্য পরিবারের লোকগুলো তো। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তিহুর বক্ষ ভেদিয়ে। হঠাৎ একজন পরিচারিকা দৌড়ে এসে মির্জা সূচনার উদ্দেশ্যে বললেন, বড় আম্মা, দ্রুত চলুন, একজন মহিলা এসছেন আপনার সাথে দেখা করতে। পারিবারিক কি একটা সমস্যা নিয়ে বললেন। মির্জা সূচনা এখানকার মহিলাদের বিভিন্ন সমস্যার নিষ্পত্তি করে থাকেন। বলতে গেলে প্রতিদিনই জনদশেক মহিলাদের সাথে বৈঠক হয় তার। কথাটা কর্ণগত হওয়া মাত্রই উঠে দাঁড়ালেন তিনি। শাড়ির আঁচল খুব যত্নের সঙ্গে কাঁধের উপর তুলে নিলেন। অতঃপর মির্জা সাইমা আর রুমিনারার উদ্দেশ্যে তিহুর খেয়াল রাখার দায়িত্ব অর্পণ করে রাশ ভারী পদচারণায় প্রস্থান করলেন সেখান থেকে। মির্জা সূচনার যাওয়ার পরপরই খাবার গরমের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন মির্জা সাইমাও। কক্ষে এখন শুধুমাত্র তিহু আর রুমিনারা খান। রুমিনারা তিহুর কপালে হাত ঠেকিয়ে বলল, শরীরের তাপমাত্রা তো ঠিকই আছে, তাহলে খাচ্ছিস না কেন মা? খেয়ে নে, না হলে আবার অসুস্থ হয়ে পড়বি তো।
তেহু তার হাত থেকে ফলটা নিয়ে তাতে কামড় দিতে দিতে বলল, ছোট ফুপি, বল। তোমার একটা প্রশ্ন করি, সত্যি কর। সত্যি জবাব দিবা কিন্তু। হ্যাঁ রে বাবা, কর। প্রমিস? রুমিনারা এবার ভ্রু কুচকে তাকালেন। তোর কেন মনে হয় আমি মিথ্যা বলবো? তেহু জলদি কণ্ঠে তাকে বোঝানোর স্বরে বলল, ভুল বুঝো না ফুপি, কিন্তু ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা বল তোর সিরিয়াস টপিক। প্রমিস তো? হুম। তোমরা আমার পরিবার সম্পর্কে আগে থেকে জানতে, তাই না? আর আমার পরিবারের সঙ্গে তোমাদের আগে কোনো একটা সম্পর্ক ছিল। তার এমন কথায় তার দিকে চমকে তাকালেন রুমিনারা। মানে? তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো ফুপি, সত্যিটা বলো প্লিজ। আমি আর পারছি না এই কৌতূহল নিবারণ করতে, ব্যর্থ আমি। প্লিজ আমাকে সবটা খুলে বলো ফুপি। রুমিনারা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, অতঃপর বলতে শুরু করলেন, তোর পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক ভীষণ গাঢ়। বলা চলে বংশ পরম্পরায় হক আর খানরা ভীষণ ভালো বন্ধু। আমাদের দাদা নুরুজ্জামান আঙ্কেল অর্থাৎ তোর দাদা বাবার বেস্ট ফ্রেন্ড ছিল। এরপর আমার ভাইজান আর তোর বাবা ব্যবসায়িক সূত্রে রাজনীতিক সবখানেই সক্রিয় বিচরণ ছিল হক আর খানদের। আমাদের গ্রামের বাড়িও খুলনায়, ডুমুরিয়ায় আমাদের আদি নিবাস ও তোর বাবাদের বাসাও ডুমুরিয়ায়। কিন্তু 20 শতকের শুরুর দিকে নয়া নয়া রাজনৈতিক অঙ্গনে যখন আমার বাবা আর তোর দাদা প্রবেশ করেছিলেন, তখন গ্রামীণ শত্রুতা আর ব্যবসায়ীদের কারণে খুলনায় আসেন। অতঃপর এখানে বড় করে ব্যবসা শুরু করেন। দিন যেতে থাকে, ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে রাজনীতিতেও তারা সক্রিয় হয়ে ওঠেন। তবে ভাগ্য আমাদের সহায় ছিল না। আমি যখন খুব ছোট, ওই ধর 10 বছরের, তখন আমার বাবা এক রাজনৈতিক সমাবেশে গুলিতে নিহত হন। তারপর হক মেনশন হয় আমাদের আশ্রয়স্থল। যদিও খুলনার বুকে খান মহল নামক বিরাট মহলের উত্তরসূরি আমরা, তবে নুরুজ্জামান আঙ্কেল আমাদের তার কাছে নিয়ে যান। ধীরে ধীরে ভাইজান রাজনীতিতে প্রবেশ করেন। নওশাদ ভাই আর তিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন। দুজন কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা আর রাজনীতি সামলাতে থাকেন। দুজনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে তারা একে অন্যকে রীতিমতো কথা দিয়ে রাখেন যে আগে যার ছেলে হবে তার সঙ্গে অপরজনের মেয়ে বিয়ে দেওয়া হবে। দিন গড়াতে থাকে, হঠাৎ ঘটে আরেক বিপর্যয়। তুই হয়তো জানিস না, তোর আরেকটা বড় চাচা আছে, তোর বাবারও বড়। এই পর্যায়ে থামলেন রুমিনারা। তিহু বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। আমার বড় চাচা? হ্যাঁ, নওফেল ভাই। তিহু চমকিত দৃষ্টিতে তাকালে রুমিনারা ফের বলতে শুরু করেন, তোদের গোত্রে একটা রেওয়াজ ছিল, ভালোবাসার বিয়ে নিষিদ্ধ। তবে গোত্রের এরূপ রেওয়াজের গণ্ডি সীমানা পেরিয়ে সেই নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়েন আপা আর নওফেল ভাই। কিছুদিনের মধ্যে এটা জানাজানি হয়, নুরুজ্জামান আঙ্কেল তো রীতিমতো রেগে আগুন। আমার মা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি নারাজ। তার ভাষ্যমতে এটা পারিবারিক রীতি। এত ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সত্ত্বেও এরূপ গোঁড়ামির কারণ শুধুই বোকামি ছিল। অতঃপর ঘটে অঘটন। আপার সঙ্গে নওফল ভাই বেরিয়ে আসেন বাড়ি থেকে। দুজনে পাড়ি জমান সুদূর কানাডায়। আর তাদের এর কাজে সহযোগিতা করেন আমার ভাইজান। আপা রাউফিনের জন্মের বছর 5 মধ্যে ফিরে আসলেও নওফেল ভাই আর ফেরেননি। তবে সেই দেশ থেকেই ছেদ পড়ে দীর্ঘদিনের সম্পর্কে। ভেঙে যায় হক আর খানদের বংশ পরম্পরায় সেই বন্ধুত্বর। আমরা চলে আসি রাজধানী। ভাইজান ফের এককভাবে শুরু করেন ব্যবসা, যোগ দেন রাজনীতিতে। ধীরে ধীরে আমাদের অবস্থা উন্নতি থাকে। বর্তমানে এখানে আমরা। তবে এত কিছুর মাঝেও ভাইজান বন্ধুর দেওয়া ওয়াদা ভঙ্গ করেননি। ঠিকই তোকে নীলের বউ করে এনেছেন। পারিবারিক এত সত্যি জেনে যেন আকাশ থেকে পড়েছে তিহু। বিস্মিত কণ্ঠে সে বলল, এত কিছু অজ্ঞাত ছিল আমার। রুমিনারা তার মাথায় হাত বুলিয়ে বললেন, তবে এত সত্যের মধ্যে চিরন্তন সত্য হলো নীল তোকে ভালোবাসে, উন্মাদের মতো ভালোবাসে। দেখ, আমি তোর ফুপ্পি হয়েও বলছি, নীল তোকে বড্ড ভালোবাসে। যেখানে ওর বয়সী ছেলেরা মেয়েবাজি করত, সেখানে ও তোর অপেক্ষায় ছিল। কখনো অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। সবে কক্ষে প্রবেশ করেছে নীল।
হস্ত ললাট সবখানি নব ব্যান্ডেজের উপস্থিতি লক্ষণীয়। হয়তো বদলেছে সামান্য জিনিস নিয়ে, আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়নি তার। এমন ঘটনা সচরাচর ঘটে থাকে, তাই তাদের পারিবারিক ডাক্তারই এগুলোর চিকিৎসা করেন। নীলের প্রবেশ মাত্রই তিহু এগিয়ে এসে বলল, যন্ত্রণা কমেছে? নীল জবাব দিল না, নির্বিকার ভঙ্গিমায় প্রবেশ করলো ওয়াশরুমে। তিহু বুঝলো নেতা সাহেবের রাগের কারণ। এটা তো অস্বাভাবিক কিছু নয়। নীলের জায়গায় সে থাকলেও একই কাজটাই করত, কেননা যাওয়ার আগে নীল বারংবার নিষেধ করেছিল তাকে। পই পই করে নিষেধ করা সত্ত্বেও তিহু গিয়েছিল, তাই উদ্বিগ্নতা দ্বিগুণ। ভাবাতুর দৃষ্টিতে ভাবতে লাগলো, এখন কি করে এই মানবের রাগ বা অভিমান ভাঙানো যায়। তোমার কি হয়েছে বলো তো নিহিত ভাই? এভাবে এড়িয়ে চলছো কেন সব সময় আমার? ঘড়ির কাঁটায় হয়তো বা 2:30। রেডি হয়ে একটা কনসার্টের উদ্দেশ্যে বের হচ্ছিল নিহিত। হঠাৎ পেছন থেকে কেউ হাত আঁকড়ে ধরে তার। পর মুহূর্তেই এমন প্রশ্নের অপ্রস্তুত হয়ে ওঠে নিহিত। পাশ করতে দেখতে পাই রাফার জিজ্ঞাসু দৃষ্টি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? নিহিত ঝটকা মেরে নিজের হাত সরাতে যেতেই আরো শক্ত করে তা আঁকড়ে ধরে রাফা। উত্তর দিয়ে যাও নিহিত ভাই। বেশ অনেক দিন ধরেই আমি নোটিস করছি তুমি ইগনোর করছো আমায়। সো হোয়াট? তোর সোকল ফাহাদ ভাই আছে না, তার সাথে কথা বল যা। এতক্ষণে রাফা বুঝলো নিহিতের রাগের কারণ। এবার সে শব্দ করে হেসে বলল, ওয়েট আ মিনিট, লেট মি থিঙ্ক। দ্যাট মিন্স তুমি ওই কারণে রেগে? হু হু করে হেসে দিল রাফা। তার এই হাসি যেন নিহিতের রাগের আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো। সে সর্বশক্তিতে রাফার কোমল বাহু আঁকড়ে ধরে ঝাঁকি বলল, এটা তোর কাছে ফান মনে হচ্ছে? আমাকে কি সার্কাসের চুকার মনে করিস তুই? তার এমন কাণ্ডে হাসি উবে গেল রাফার। ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে সে বলল, সরি। ওর সরি মাই ফোর। সামনে থেকে সর আমার। আরে আমার কথাটা তো শোনো। ভাইয়া তো ইকোনমিক্স ভীষণ ভালো, এই জন্য আমি একটা প্রবলেম সলভ করতে গিয়েছিলাম। তো আমাকে দেখে কি তোর গর্দব মনে হয়? ওটার সলিউশন কি আমি করতে পারতাম না? কিন্তু তুমি তো সায়েন্সের। তো তোকে আর্টস দিতে কে বলেছিল? আমিও সব সায়েন্স বুঝি না, মশার ডিম ঠিম ওসব কি বুঝে বেড়াও। তার এমন কথায় নিহিত মুখ কুচকে বলল, সায়েন্স মানে মশার ডিম, এটা তোকে কে বলল? রাফা হাত নাড়িয়ে বলল, তা নয় তো কি, কি সব আওলা জাওলা জিনিসপত্র। তার এমন কথায় আর নিজেকে সামলাতে পারল না নিহিত। সশব্দে হেসে বলল, লাইক সিরিয়াসলি? সায়েন্স মানে তুই মশার ডিম বুঝিস? রাফা মুখ বাঁকিয়ে বলল। নিহিত প্রথমে শব্দ করে হাসলেও পরক্ষণে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ওটা মশার ডিম নয় রে পাগলি, পার্সোনালি দেখা করিস, প্র্যাকটিক্যালি শেখাবো। বলেই মুখ চেপে হাসতে হাসতে সেখান থেকে প্রস্থান করলো নিহিত। রাফা তার কথার মর্মার্থ না বুঝে চোখ কুচকে তাকালো শুধু। আমি চাইছি এবার নমিনেশন ফর্ম তুমি জমা দাও। মধ্যাহ্ন ভোজের পর বাবার নির্দেশে তার কক্ষে উপস্থিত হয়েছে নীল। হঠাৎ ওয়ালিদ খানের এমন কথায় চমকে তাকালো সে। বিস্ময়ে ভাবাপন্ন কণ্ঠে বলল, নমিনেশন? বাবা, তুমি কি বলছো? নির্বাচন হতে আর মাত্র 45 দিন বাকি। ফর্ম জমা দেওয়ার শেষ দিন তো প্রায় চলেই এসেছে। এত অল্প সময়ে সব কিছু গুছিয়ে ওঠা কি সম্ভব? আর হঠাৎ এমন অন্তিম ক্ষণে এসে সিদ্ধান্ত বদলের কারণ কি? ওয়ালিদ খান শান্ত অথচ আত্মবিশ্বাসী হাসি হেসে বললেন, সম্ভবত করতে হবে। নীল সবকিছু প্রস্তুত, তোমার হলফনামা তৈরির কাজ শেষ, জামানতের ব্যবস্থা করা আছে, এমনকি প্রস্তাব ও সমর্থকারীও তৈরি। নির্বাচনী ম্যানেজার জামান সাহেব আজ বিকেলে সমস্ত কাগজ নিয়ে আসবেন, কালই স্বাক্ষর করিয়ে জমা দিতে হবে। নীল চূড়ান্ত বিস্মিত। টেবিলের উপর রাখা গ্লাসটা স্পর্শ করল সে, চোখে হাজারো প্রশ্ন। কিন্তু তুমি কেন নয়? তুমি তো এই আসনের জন্য সবচেয়ে যোগ্য, আর বিপক্ষ দলের প্রতিদ্বন্দ্বী নেতা এই সুযোগটা নেবে না। তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ কেন বাবা? ওয়ালিদ খান চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন। তার গলায় রাজনীতিবিদের দৃঢ়তা। রাজনীতি থেকে আমি সরে যাচ্ছি না, তবে এই আসন এবং আমাদের দল
দুটোর জন্যই এখন নতুন রক্তের প্রয়োজন। প্রতিদ্বন্দ্বী দল এবার অতীতের চেয়েও বেশি আগ্রাসী। তারা আমার পুরনো কৌশলগুলো মুখস্থ করে ফেলেছে। তাদের হারাতে হলে তাদের সামনে এমন একজনকে দাঁড় করাতে হবে যাকে তারা চেনে না, যার চাল তারা বুঝতেই পারবে না। মুহূর্ত কয়েকের বিরতি নিয়ে তিনি ফের বলা শুরু করলেন। আমি চাইছি তুমি তাদের সামনে একটা তাজা চ্যানেল ছুড়ে দাও। তুমি নাও শুধু একজন প্রতিদ্বন্দ্বী, তুমি হবে ভবিষ্যতের নেতা। এখন থেকেই যদি তুমি ময়দানে না নামো তবে ওরা এই আসন পুরোপুরি দখল করে নেবে। আমি তাদের সেই সুযোগ দেব না। আমার কাজ এখান থেকে তোমার ব্যাকআপ দেয়া। এটা শুধু নির্বাচন জেতা নয়, বিপক্ষের প্রতিদ্বন্দ্বী হিসাবে ভবিষ্যতে তোমাকে প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ। নীল সর্বপ্রথমে চিন্তিত হলেও পরক্ষণেই দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার সাথে সহমত বাবা, বুঝলাম সবটা। তাহলে আমার প্রথম কাজ কি? জামান সাহেব এলে কি কি করতে হবে? ছেলের দৃঢ়তায় খুশি হলেন ওয়ালিদ খান। বিকালে জামান সাহেবের উপস্থিতিতে শুধু ল্যামিনেশন ফর্মটা একটু সাইন করলেই হবে। নীল কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 15 মিনিট। ব্যবসার পাশাপাশি এবার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের কারণে চাপ দ্বিগুণ হয়েছে নীলের। এই কারণেই বাড়ি ফিরতে কিছুটা বিলম্ব হলো তার। গেট পেরিয়ে মহলের প্রাচীর খাড়া এলাকার মধ্যেও গাড়িতে বেশ মাত্র নীল দেখতে পেল আজও ব্যালকনিতে চাতক পাখির ন্যায় অপেক্ষমান তার ঘরণী। নীল গাড়ির ভেতর থেকে এক ঝলক তাকিয়ে দৃষ্টি সরালো, প্রবেশ করল মহলে। তবে আশ্চর্যজনকভাবে দরজা খুলল তিহু। কি হলো ব্যাপারটা? এখনই তো সে ব্যালকনিতে ছিল। আশ্চর্য হলেও তা প্রকাশ করলো না নীল, বরং তিহুকে এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে চাইল। তবে তাকে আটকে তার হাত আঁকড়ে ধরল তিহু। চোখ শুরু করে বলল, এত রাগ কেন মিস্টার? বউ দরজা খুললে তাকে যে একটু করতে হয়তো আপনি জানেন না? নীল ভ্রু কুচকে বলল, মানে? তিহু লাজুক হেসে ওড়নার আগায় আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে বলল, মানে ওই আর কি। নীল বিরক্ত কণ্ঠে বলল, আই এম সো মাচ টায়ার্ড। তো তোমার ফালতু বকবক বন্ধ করে আমাকে রুমে যেতে দিলেই খুশি হব। তিহু নীলের এমন কথায় কিঞ্চিত রাগ দেখে বলল, আমার কথাগুলো আপনার ফালতু বকবক মনে হচ্ছে? যান বেটা, আনরোম্যান্টিক। এতক্ষণ জেগে থাকলাম আর। মুখ বাঁকালো সে। নীল আর কিছু না বলেই উঠে গেল সিঁড়ি পেরিয়ে। তিহু চোখ কুচকে চেয়ে রইল শুধু। খাবেন না? না। এ মা, কেন? বাইরে থেকে খেয়ে এসেছি। নীলের এমন কথা এবার সত্যি রাগ হলো তিহুর। সে সেই কখন থেকে ক্ষুধা চেপে বসে আছে, আর নীল নাকি বাইরে থেকে খেয়ে এসেছে। রাগে দুঃখে কান্না চলে আসছে তার। তবু নিজেকে সামলালো সে, কেননা কান্না করলে নিশ্চিত নীল তাকে এখন ন্যাকা ভাববে, আর ন্যাকামি তার ধাঁচে নেই। তবু রাগ দেখে সে বলল, কি বলুন তো, আমি আপনার জন্য সে কখন থেকে না খেয়ে বসে আছি, আর আপনি? নীল কোনরূপ হেলদুল না দেখিয়ে বলল, খাওনি কেন? তিহু এবার আর রাগ সংবরণ করতে পারল না। রেগে সে যখন নীলকে কয়েকটা কড়া কথা শোনাতে প্রস্তুত, তখনই দরজায় কড়া নাড়ল কেউ। তিহু মুখ কুচকে তাকালে নীল বলল, নিম্ন পানে চেয়ে রুমে প্রবেশ করলো ইফাজ। তিহুর উদ্দেশ্যে সালাম দিয়ে পরক্ষণেই নীলের পানে চেয়ে বলল, ভাই ঔষধগুলো মনে করে খেয়ে নিয়ে। আর হ্যাঁ, আপনি তো রাতে কিছু খাননি। খাওয়ার পর দ্রুত ঘুমিয়ে পড়তে বলেছে ডক্টর। তার কথায় বিরক্ত দৃষ্টিতে তাকালো নীল। শাট আপ স্টুপিড, বেরিয়ে যায় এক্ষুনি। কিন্তু ভাই, আই সে আউট। বোকা দৃষ্টি বিনিময় করে বেরিয়ে গেল ইফাজ। সে বেরিয়ে যেতেই এতক্ষণ ঠোঁট চেপে হাসতে থাকা তিহু শব্দ করে হেসে বলল, মিস্টার পলিটিশিয়ান, সেই তো ধরা পড়ে গেলেন। কি লাভ হলো মিথ্যা বলে? সে নিজেকে সামলে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে আসছি। বলেই কিচেনের উদ্দেশ্যে প্রস্থান করলো সে। নীল বিরক্তি মুখে প্রবেশ করলো ওয়াশরুমে। কিছুক্ষণের মাঝে সার্ভিং ট্রেতে নানান খাবারের পসরা সাজিয়ে আনলো তিহু। নীল তখন সদ্য সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। অবাধ্য জলকণারা এখনও তার চুলে সর্বোচ্চ চঞ্চলতা নিয়ে খেলা করছে। তিহু নীলের জল সিক্ত মুখ পানি চেয়ে শুকনো ঢুক গিলল। পর মুহূর্তেই কে জানি ভেবে চোখ বুজে নিল পরম আবেশে। খাবার সময় বাঁধল আর এক ঝঞ্ঝাট।
নীলের ডান হাতের তালু মাছ বরাবর আড়াআড়িভাবে কেটে গিয়েছে। শাওয়ার নেওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে তা। তিহু দ্রুত হাত বাড়িয়ে বলল, দিন, আমি খাইয়ে দিচ্ছি। চূড়ান্ত বিস্মিত নীল অবাক দৃষ্টিতে তাকালে তিহু তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে বরং প্লেটে ভাত আর মাংস নিয়ে মাখাতে লাগলো। সে যখন সযত্নে ভাত মাখছিল তখন তার হাতে থাকা কঙ্কনজোড়া এক অপূর্ব চঞ্চলতায় বেজে উঠল। রিনিঝিনির সে শব্দে ঘরের নিবিড় নিস্তব্ধতা যেন সহসা সচকিত হয়ে এক মায়াবী ছন্দে যেতে উঠল। নীল মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল অনিমেষ, যেন তিহুর হাতের প্রতিটি সঞ্চালন কোনো অজানিত রাগিনীর আলাপ। সেই শব্দ তরঙ্গ ঘরের চারিপার্শ্বে অলৌকিক কুহিলিকা জালের ন্যায় ছড়িয়ে পড়ছে। তপ্ত অন্ন আর মাংসের ঘ্রাণে মিশে গেল তিহুর চুরির সে অবাধ্য গুঞ্জন। নীলের বিস্ময়াবিষ্ট নয়ন পল্লব স্থির স্থবির। হঠাৎ তেহুর দৃষ্টিগত হলো নীলের এমন অবস্থা। সে আরেকটু দুষ্টুমি করে হাতে থাকা চুড়িগুলো নীলের সম্মুখে এনে ঝনঝন করে বাজালো। ধ্যান ভাঙল নীলের। তৎক্ষণাৎ দৃষ্টি সরালো সে। তেহু মুচকি হেসে খাইয়ে দিতে লাগলো তাকে। রাত গভীর হয়েছে বেশ। নিশীথ নীরব পরিবেশ। নীরবতা এতটাই যে নিজের নিঃশ্বাসের শব্দ অবধি শোনা যাচ্ছে বোধ হয়। সারাদিনের ক্লান্ততায় রাজ্যের ঘুম এসে উপস্থিত হয়েছে তেহুর নয়ন জুড়ে। ঘুমের পূর্বাভাস হিসেবে একের পর এক দৃম্ভন উঠে চলেছে তার। এদিকে নীল এখনও ল্যাপটপে ঘুটঘুট করেই চলছে। কিছুক্ষণ পর ল্যাপটপ বন্ধ করে সে যখন বিছানা থেকে বালিশ নিতে হাত বাড়ালো, তিহু তাকে আটকে বলল, কি করছেন? ঘুম আসছে। ঘুম তো আমারও আসছে। তো ঘুমাও। আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন মিস্টার? এখানে ঘুমান। আমি একা ঘুমাতে চাই। তিহু মুখ বাঁকিয়ে বলল, আইসে আমার। তাহলে বিয়ে করেছিলেন কেন? নীল ভ্রু কুঞ্চন পূর্বক বলল, মানে অনেক রাত হয়েছে, নাটক না করে বিছানায় ঘুমান, চাইলে আমার বুকেও ঘুমাতে। লজ্জায় কথাটা শেষ করতে পারল না। পরক্ষণেই বলল, বেশি ঢং না করে বিছানায় ঘুমিয়ে যান, আপনার লাভের জন্যই বলছি। বলেই অপর পাশ ফিরে শুয়ে পড়ল তিহু। আজকে একটু বেশি লাগাম ছাড়া কথা বলে ফেলেছে সে। ইচ্ছে করছে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। এদিকে সে অপর পাশ ঘুরতেই মুচকি হাসল নীল। শুয়ে পড়ল তিহুর ডান পাশে। ঠোঁট চাপা হাসি তখনও বিদ্যমান তার মুখে। আলতো হাতে টেবিল ল্যাম্পটা অফ করে দিল সে। সমগ্র কক্ষ নিমজ্জিত হলো ঘুটঘুটে আধারে। তপ্ত রোদ্দুরে আবৃত ধরণী। বেলা চড়া হয়েছে বেশ। সোনালি রোদ্দুরের তীক্ষ্ণ আলোয় কক্ষের স্নিগ্ধতা সবেমাত্র ভাঙতে শুরু করেছে। তিহু আজ বেশ ভোরে উঠেছে। ভার্সিটি যাবে কিনা নাহার সাথে দেখা করতে একবার তার রুমে গিয়েছিল সে। হঠাৎ নিজ রুমে প্রবেশ করতে গিয়ে তিহু চোখ শুরু করে তাকালো। রুমের দীঘল চওড়া আয়নাটার সম্মুখে দাঁড়িয়ে সযত্নে চুল আঁচড়াচ্ছে নীল। তিহু হাতে থাকা ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আর দৃষ্টিতে এক ঝলক আয়নায় তাকালো। তবে আয়নায় তিহুর প্রতিচ্ছবি দেখার পরও নীল ভ্রুক্ষেপহীন, যেন নিজের প্রস্তুতিতে সে মগ্ন। এরপরেই সে পাশে রাখা একটা কালো ও সোনালি বোতল তুলে নিল। ফুস করে এক শব্দে বোতল থেকে সুগন্ধির একটা ঘন আস্তরণ সারা ঘরে ছড়িয়ে গেল। তীব্র কিন্তু মোহিত করার সেই সুঘ্রাণে নিমিষে ঘরের শীতল বাতাস যেন এক উষ্ণ আভিজাত্য লাভ করল। ঘরের স্নিগ্ধতা পুরোপুরি ভেঙে গিয়ে এখন সেখানে শুধু বিলাসবহুল পারফিউমের গন্ধ আর সোনালি রোদের উজ্জ্বলতা। ছাত্র জীবন শেষে আজ অনেক বছর পর নীল একা জনসম্মুখে দাঁড়াবে নেতার বাসে। নিজের প্রথম রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে যাবে। এটি তার প্রথম যুদ্ধ এবং প্রস্তুতির প্রতিটি পদক্ষেপে সেই গুরুগম্ভীর দায়িত্বের ছাপ স্পষ্ট। তার চোখে মুখে এক দৃঢ় সংকল্প। তবে তেহুর দিকে পাত্তা না দেওয়ায় সে মুখ কুচকে চেয়ে আছে নীলের দিকে। নীল বিছানায় থাকা ওয়ালেটটা তিহুর পাশ থেকে তুলতে যেতেই তিহু তার হাত আঁকড়ে ভ্রু গুটিয়ে বলল, সকাল সকাল এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে মিস্টার? নীল তার ওয়ালেটটা হাতে তুলে বলল, লিসেন, I'm already too much handsome, so I don't need any extra effort to look good. Got it? তার এমন জবাবে মুখ বাঁকালো তিহু। ঢঙে আর বাঁচি না, বেশি ঢং না করে বলে ফেলুন কোথায় যাচ্ছেন। Listen, I'm young and very good looking, and every girl has a crush on me, so I have full right to enjoy my life.
তিহু হাতের বন্ধনে থাকা নীলের হাতটা আরো শক্ত করে ধরল, চেপে বলল, I also have the full right to kill all the girls who have a crush on you. Don't I? নীল ঠোঁট চেপে হাসলেও সেটা লক্ষ্যগত হলো না তিহুর, বরং সে দ্বিগুণ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কোথাও যাবেন না আপনি। তাদের এমন মুহূর্তেই কিছু না বলে দ্রুত রুমে প্রবেশ করলো আসিফ। জলদি কণ্ঠে বলল, ভাই সময় হয়ে যাচ্ছে তো, সমাবেশ অলরেডি অনেক ভিড় জমা হয়েছে। হঠাৎ সে লক্ষ্য করল তিহু নীলের ঘনিষ্ঠ অবস্থা। দ্রুত অপর পাশে ফিরে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, সরি। এদিকে আসিফের কথায় তিহু বুঝলো নীল এতক্ষণ তাকে ঘুল খাওয়াচ্ছিল, সে মূলত সমাবেশে যাচ্ছে। তিহু কোমরে হাত রেখে মুখ কুঁচকে বলল, ইউ। নীল অপর দিকে ঘুরে মুচকি হেসে বেরিয়ে গেল ঘর থেকে। নেতা সাহেব আমার উপর রেগে আছেন, এত চেষ্টার পরেও ভাঙতে পারছি না রে। ভার্সিটির ক্লাস শেষে বরাবরের ন্যায় খোলা উদ্যানটায় বসেছিল 3 অন্তরঙ্গ বন্ধু। হঠাৎ তিহুর এমন কথায় মাহা অপর দিকে ঘুরে মুখ বাঁকিয়ে বলল, খুব ভালো হয়েছে, আর একটু যা পাকামি করে ভাইয়ার কথা না শুনে। ধুরবাল, তুই আমার বান্ধবী নাকি বলতো? আগের জন্মে আমি নিশ্চিত কোনো বড় পাপ করেছিলাম, না হলে তোর মতন একটা শাকচুন্নি কেন জুটবে? কোথায় আমি বললাম অ্যাডভাইস দে, তা না বেডি শুরু করছে ভণ্ডামি। মাহা তার প্রত্যুত্তরে কিছু বলার আগে সেখানে উপস্থিত হলো রাউফিন। ব্যাস, মাহা মুখে কুলু পাঠল। এদিকে তার উপস্থিতিতে মুখ চেপে হেসে একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করলো তিহু রিশাদ। রাউফিনকে দেখে সেখান থেকে উঠে গেল মাহা। রিশাদও কিছু কথা সেরে পরপর পিছু নিল মাহার। তারা চলে যেতেই তিহু আশেপাশে চেয়ে বলল, নেতা সাহেব আসেননি? রাউফিন ধাপ করে বসে পড়ল দুর্বা ঘাসের উপর। তিহুর দিকে ফিরে অসহায় দৃষ্টিতে বলল, তোমার আর আমার কপাল পোড়া সিস্টার, সবাই খেলে আমাদের ওপর রাগই করে গেল। এই তোমার বেস্ট টুকে দেখো না, কতদিন ধরে চেষ্টা করতেছি, বেরি আমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলে না এখন পর্যন্ত। বাই দ্য ওয়ে, নীল সমাবেশে ব্যস্ত, তাই আমাকে বলল আসতে। তিহু ছোট্ট করে বলল, ও। পরক্ষণেই রাউফিনের দিকে ফিরে সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, টেনশন না ব্রাদার, তোমার প্রবলেমের সলিউশন আমি দিব কালকে। আমার কাছে ঝাক্কাস একটা প্ল্যান আছে, শুধু তুমি পাশে থাকবে কিনা বলো। রাউফিন তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি প্ল্যান? তিহু একে একে তাকে সবটা বুঝিয়ে বলল। কথার শেষেই এক প্রকার লাফিয়ে উঠল রাউফিন। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই না হলে আমার সিস্টার, পুরাই ঝাক্কাস প্ল্যান। তুমি যা বলবে তাই হবে। এখন বলো, তুমি কি ট্রিট চাও? আপাতত কালকে আগে সাকসেস হই, তারপর না হয় ট্রিট নিব। রাউফিন তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে, তাহলে ডিল ডান। তিহু তার সঙ্গে হাত মিলিয়ে বলল, ডান। তপ্ত রোদ্দুরে আবৃত গোটা ধরনী, সোনালি রোদ্দুরের উষ্ণ আভায় কেটেছে ভোরের র্যাশ। বেলা চড়েছে, শুরু হয়েছে কর্মব্যস্ততা। সকলে যে যার মতন বেরিয়ে পড়েছে কর্মস্থলে। এদিকে নীল তো মহাব্যস্ত, ব্যবসা রাজনীতি সব মিলিয়ে বিশ্রী অবস্থা তার। পূর্ব পরিকল্পনা মোতাবেক তিহু আজ ভার্সিটিতে যাবে না। সকালে খাওয়া দাওয়া সেরে কল লাগালো তাদের 3 বন্ধুর গ্রুপে। সঙ্গে সঙ্গে রিসিভ করে জয়েন করলো মাহা আর ইরশাদ দুজনই। তিহু কাল বলে রেখেছিল যে আজ সে ভার্সিটিতে যাবে না, তাই মাহা ইরশাদও ছুটি কাটাচ্ছে। অবশ্য আজ যে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো ক্লাস ছিল তেমনটাও নয়, তাই ইচ্ছাকৃত অবসর নিয়েছে 3 জনে। ফোন রিসিভ করেই ঘুম ঘুম কণ্ঠে ইরশাদ বলল, হে বল, কি বলবি? তিহু ভ্রু কুচকে বলল, তুমি এখনো ঘুমাচ্ছিলে? ইরশাদ আলসে ভেঙে বলল, কি আর করার, সিঙ্গেল মানুষ, তাই পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। লাইক সিরিয়াসলি রিশাদ, আজকে না আমাদের বেরোনোর কথা ছিল, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তিহু চেঁচিয়ে মাহার উদ্দেশ্যে বলল, আমার হয়ে ওকে একটা লাথি মার মাহু। মাহা হাই তুলে বলল, কুল ডাউন সুইটহার্ট, নিজের ব্রেনটাকে কাজে লাগাও, তাকে বোঝাও তুমি যেখানে আমিও ঠিক সেখানে। মানে কেউ ঋষের কাছে নেই, থাকলে ওর চুল একদম মাথায় থাকতো না। তিহু ফুঁসতে ফুঁসতে বলল, সব কয়টা রাজাকার শালা। অতঃপর সে রেশাদের উদ্দেশ্যে বলল, তুই ঘুমা পড়ে পড়ে একবারে মর, অনেক দিন 40 খাই না। অতঃপর সে মাহার উদ্দেশ্যে বলল, তুই কি আসবি? আর ওই শালার কথা বাদ দে, ও পড়ে পড়ে মরার মতো ঘুমাক,
আমি আর আমার ননদিনীরা আসছি, তুই জলদি জলদি বের হ। মাহু, ননদ মানে? এক লহমায় ঘুমের সমস্ত র্যাশ কেটে গেল রিশাদের। তিহু রেগে গিয়ে বলল, আমার বরের বোনেরা হাওয়া, আর তুই মর, একদম আসবি না। রিশাদ চটজলদি বিছানায় উঠে আলসে ভেঙে দ্রুত কণ্ঠে বলল, আরে তা আগে বলবি না? তো ননদ আসছে, তাহলে তো আমি কখন উঠে চাই? মাহা বিরক্ত কণ্ঠে বলল, এই তোরা দুইজন বকবক কর, আমি গেলাম রেডি হতে। মাহা বেরিয়ে যেতেই রিশাদ তিহুর উদ্দেশ্যে বলল, তুই তো আমার কলিজার বান্ধবী, রাগ করিস না বান্ধবী আমার। তো ছোট নন্দটাকে নিয়ে আসিস, ঠিক আছে? তিহু ফোন কেটে দিতে দিতে দাঁতে দাঁত চেপে বলল, শালা ঢিলা ক্যারেক্টার, আনবো না, যা। আরে আরে কথাটা তো। তাকেই কথা শেষ করতে না দিয়ে ফোন কেটে দিল তিহু। বিরক্তিতে মুখ কুঁচকে বলল, শালা ভণ্ড। তপ্ত দুপুরের কড়া রোদ উপেক্ষা করে তিহু, মাহা, রিশাদ হাজির হলো ঢাকার অন্যতম বিলাসবহুল শপিং মল কাম ক্যাফে ব্লু হ্যাভেনে। বিশাল আয়তনের এই ক্যাফেটি শহর জুড়ে পরিচিত তার আভিজাত্য এবং নান্দনিক ইন্টেরিয়রের জন্য। কাচের দেয়ালে ঘেরা বিশাল বিল্ডিংটির এক পাশে রয়েছে নামি দামি ব্র্যান্ডের শোরুম, আর অন্য পাশে আড্ডার জন্য মনোরম ক্যাফে। ভেতরে ঢুকতেই এসির হিমশীতল হাওয়া আর মৃদু মিউজিকের শব্দে তিহুর ভেতরটা উচ্ছ্বাসিত হলো খানিক। মাহা গল্প করলেও গুমরা মুখে দাঁড়িয়ে আছে রিশাদ। মাহা ইশারায় তিহুকে দেখালো রিশাদের অবস্থা। তিহু ঠোঁট চেপে হেসে রিশাদকে খুঁচিয়ে বলল, কি হলো, মুখ গোমরা করে আছিস কেন? তুই না আমাকে বলেছিলি তোর ননদ আসবে? তিহু সশব্দে হেসে বলল, হাল আর মদ না, তোকে যদি তখন ওটা না বলতাম তুই এখনো আসতি। আর জানিস না আজকে স্কুল ডে, তুই যার কথা বলেছিলিস সে এমনিতেও আসতে পারতো না। রিশাদ অপর পাশে ঘুরলে মাহা আর তিহু ইচ্ছা মতো খ্যাপাতে লাগলো তাকে। তিনটে মিলে এগিয়ে গেল শপিং কমপ্লেক্সের দিকে। ঘন্টা দুয়েক চলল ধুমধাম কেনাকাটা। জামা কাপড় থেকে শুরু করে প্রসাধনী কিছুই বাদ রাখলো না ওরা। তবেই কেনাকাটা মাহা আর তিহুর হলেও শপিং ব্যাগগুলো হাতে নিয়ে সবারই তখন নাজেহাল দশা রিশাদের। কেননা ব্যাগগুলো তাকে বহন করতে হচ্ছে। গরমে গলা শুকিয়ে কাঠ তার। হঠাৎই রিশাদ তাদের উদ্দেশ্যে বলল, চল কাল নাগিনারা এবার অন্তত কর্নার কফি শপটাতে গিয়ে বসি। আহ কি শান্তি, ব্যাগগুলো আমার হাতে আর নিজেরা সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যক্রমে নিস্তার পেল রিশাদ। তিহু ফোন দিতেই ড্রাইভার এসে ব্যাগগুলো নিয়ে গেল। সবাই মিলে এগিয়ে গেল ক্যাফেটেরিয়ার দিকে। ক্যাফেটেরিয়ার ইনডোর প্ল্যান্ট আর নিয়ন আলোয় সাজানো। বসার জায়গাগুলো বেশ প্রাইভেট এবং আরামদায়ক, কিন্তু ক্যাফের ভেতরে পা রাখতেই তিহুর চোখ আটকে গেল একদম কর্নারের টেবিলের দিকে। হঠাৎ করে ওর পায়ের গতি থমকে গেল। তাদের অগ্রভাগে চেয়ারে পিঠ ঠেকে বসে আছে এক অষ্টাদশী রমণী, আর তার ঠিক সম্মুখে রাউফিন ঝুঁকে বসে। মেয়েটির হাতে হাত রেখে রাউফিন খুব নিবিড় মনে কথা বলছে। দূর থেকে দেখা যাচ্ছে রাউফিনের মুগ্ধ দৃষ্টি আর ঠোঁটের কোণে লেগে থাকা সার্বক্ষণিক হাসি। হঠাৎ পাশ থেকে রিশাদ বলল, আর ওটা কি তৌফিন ব্রো না? কিন্তু সাথে ওই মেয়েটাকে, আরে ওকে? তার কথায় সম্মুখ পানে চাইল মাহা। দেখল রাউফিনের সঙ্গে কোনো এক তরুণীর এমন অবস্থা। কোনো কথা বলতে পারল না সে। হঠাৎ চোখের কোণে একরাশ বিস্ময় আর অজানা এক অভিমান দানা বাঁধতে শুরু করলো তার। মুহূর্তে ফিকে হয়ে গেল এতক্ষণের সমস্ত আনন্দ। অদ্ভুত বিস্মিত কণ্ঠে সে বলল, ওটা রাউফিন? পাশ থেকে তিহুর ভাবলেশহীন উত্তর, হ্যাঁ, হয়তো আমার বড় যার সঙ্গে দেখা করতে এসছে। আচ্ছা চল, কাবাব মে হাড্ডি হতে হবে না, তার চেয়ে বরং আমরা অন্য ক্যাফেতে যাই। বড় যা। কথাটা শ্রবণ গোচর হতেই মাহার সমস্ত যাতনা উবে গেল মুহূর্তেই। বজ্রাহত কোনো রূপসী বিজয়ী কন্যার ন্যায় ক্ষুব্ধ কণ্ঠে সে বলল, বড়জা মানে? এবারও হেলদুলহীন জবাব তিহুর। বড়জা মানে বড়জা, মানে আমার ব্রাদারের বউ। তাকে কথা শেষ করতে দিল না মাহা। চিৎকার করে বলল, ও স্টপ স্টুপিড, জাস্ট স্টপ দিস। কিসের আবার স্টপ? মানুষটা আর কতদিন সিঙ্গেল থাকবে? হ্যাঁ, তোর জন্য কতদিন ওয়েট করলো, আর যখন ফিরে আসলো তখন তুই তাকে বারংবার রিজেক্ট করলি। তাহলে এখন যদি সে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে দোষটা কি শুধুমাত্র তার?
মাহা নিতে পারল না তিহুর কথাগুলো। এদিকে রাউফিন বারংবার আর চোখে মাহার দিকে তাকালেও মাহা তাকানোর সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে, যেন অবজ্ঞা করছে তাকে। মাহা আর পারল না, ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় এগিয়ে গিয়ে এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা দু হাতে কলার আঁকড়ে ধরল রাউফিনের। তাহার এমন কাণ্ডে হতবাক রাউফিন সহ উপস্থিত সকলে। রাউফিন দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, হোয়াটস ননসেন্স মাহা, কলার ছাড়ো আমার। মাহা আরও জব্দ করে ধরল কলার, সর্বশক্তিতে তা ঝাঁকিয়ে বলল, ছেড়ে দেবো মানে? ছেড়ে দেবো বলে কি ধরেছি নাকি? আর কি বললে? ননসেন্স। এখন তো ননসেন্স লাগবেই। রাউফিন মুখ কুঁচকে বলল, আস্তে মাহা, এটা পাবলিক প্লেস। মাহা দ্বিগুণ ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোর পাবলিক প্লেসের গোষ্ঠী কি লাগ? আগে বল, এই মেয়েকে। মুখ সামলাও মাহা। আরে এই মেয়েকে জেনে তোমার কি? ও আমার তাকে কথা শেষ করতে দিল না মাহা। সপাটে রাউফিনের বা চোয়ালে থাপ্পড় মেরে নিজে কেঁদে দিল। ডুকরে ডুকরে ক্রন্ধনরত কণ্ঠে বলল, সব শেষ তাই না? 2 দিন পিছন পিছন ঘুরেছো আর আমি পাত্তা দেইনি দেখে সব শেষ। আর আমি সেই কিশোরী বয়স থেকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে একটু একটু করে নিঃশেষ হয়ে এসেছি, তবু হাল ছাড়িনি। তোমার ফেরা না ফেরা, আমার সাথে দেখা হওয়া না হওয়া, সবটাই যদি বলি কাকতালীয় ছিল, অথচ তবুও তোমাকে খুঁজে ফিরেছে মন। বৃহতের তল্লাটে হাজারো মানবের ফিরে এই দৃষ্টি শুধুমাত্র একজনকে খুঁজে ফিরেছে। হৃদয় যেখানে আটকে আছে বহুকাল ধরে, অথচ তুমি। কথা বলার এক পর্যায়ে রাউফিনের বুকে আছড়ে পড়ল মাহা, কেঁদে উঠল শব্দ করে। আর রাউফিন দ্রুত তাকে বুকে আগলে বলল, বহুকাল ধরে এই হৃদয় মরুভূমির ন্যায় খাখা করছিল জানো। আজ তোমার বলা কথাগুলো এক পশলা বৃষ্টি এনে সজীবতা আনলো সেথায়। মাহা মুখ তুলে চাইলেই রাউফিন হেসে তার ভেজা চোখ মুছে বলল, মানে? রাউফিন হেসে ইশারা করতেই গলা খাকড়ে দিয়ে মুখ থেকে নিকাব সরালো নাহা। হেসে বলল, কেমন দিলাম বড় বৌমণি? মাহা চূড়ান্ত বিস্মিত, অবাক কণ্ঠে বলল, ইউ আর দ্য গ্রেট ননদিনী, সুপার সুপার হয়েছে। নাহা তিহুর দিকে ফিরে দৃষ্টি বিনিময় করে হেসে উঠল। মাহা দ্রুত রাউফিনের থেকে সরে গিয়ে তিহুর উদ্দেশ্যে বলল, মানে এতক্ষণ নাটক করছিলি তোরা? তিহু তাকে ভুল সংশোধন করে দেওয়ার স্বরে বলল, একদম নয়, কল ইট ড্রামা সুইটহার্ট। নাটক বলে অসম্মান করিস না। মাহা তার দিকে তেড়ে গিয়ে বলল, ইউ। তিহু দ্রুত নাহার পেছনে লুকিয়ে রাউফিনের উদ্দেশ্যে বলল, তোমার পাগলা প্রেমিকাকে সামলাও ব্রাদার। এত দ্রুত আমার বরকে বিপত্তি করতে চাচ্ছি না। এই রিশাদ নাহা, দ্রুত আয়। নাহা রিশাদ একযোগে বলল, আসছি বলে সেখান থেকে দৌড়ে পালালো সব কটা। মাহা তাদের পেছনে নিতে যেতেই রাউফিন পেছন দিকে তার হাত আঁকড়ে বলল, কোথায় পালাচ্ছ লাভ লাইন? এখন থেকে তোমার স্থান আমার বাপ পাশে। একদম তিরিং বিরিং করবে না আর। বহুত জ্বালিয়েছ আমায়। খানমহলের বিশাল অট্টালিকাটি আজ যেন এক নিঝুম পুরী। পরিবারের সবাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে শহরের বাইরে যাওয়ায় থমথমে নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ। হঠাৎ নিস্তব্ধতা চিরে গেটের সামনে চাকার ঘর্ষণ আর ইঞ্জিনের পরিচিত গর্জন শোনা গেল। নীল ফিরেছে। কালো রঙের পাজরুটা পোর্টিকোর নিচে থামতেই ড্রাইভার দ্রুত নেমে দরজা খুলে দিল। গাড়ি থেকে নামলো নীল। পরনের সাদা শার্টের হাতা দুটো কনুই অবধি গোটানো, টাইটা কিছুটা আলগা করা। সারাদিনের রাজনৈতিক সমাবেশের ধকল আর তপ্ত রোদের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। দরজায় নক না করে সরাসরি ডুপ্লিকেট চাবি দিয়ে তা খুলল নীল। চাবিটা পকেটে পুরে ধীর পায়ে ড্রয়িং রুমে ঢুকলো। তবে আজ বাড়ির ভেতরটা অন্যদিনের মতো নয়। আবছা হলদেটে আলোয় চারপাশটা এক মায়াবী রূপ নিয়েছে। এদিকে গেট খোলার শব্দে দ্রুত ড্রেসিং টেবিলের সম্মুখ থেকে উঠে দাঁড়ালো দেহু। সবাই গেলেও বাসায় একমাত্র রয়ে গেছে সে। কারণ একটাই, কর্মস্থলের ব্যস্ততার দরুন নীল যেতে পারবে না। আর যেখানে নীল নেই সেখানে কখনো দেহু থাকতে পারে না। যদি পারে এগিয়ে চলল সম্মুখ বাণী। বাড়িতে একটা পরিচারিকাকেও না দেখতে পেয়ে ভ্রু গোটালো নীল। সিঁড়ি বেয়ে উঠতে যেতে হঠাৎ
তার দৃষ্টি আটকালো সম্মুখ পানে, যেথায় দাঁড়িয়ে আছে এক রূপসী নীলাঞ্জনা। ঘন নীল রঙের শাড়ি, হাত ভর্তি রেশমি চুড়ি আর অবিন্যস্ত চুলের ভাঁজে দেহকে দেখে নীলের ক্লান্ত চোখ জোড়া মুহূর্তে স্থির হয়ে গেল। বড্ড মায়াবী দেখাচ্ছে দেহকে, যেন শরতের মেঘ মুক্ত আকাশে এক চিলতে নীল চাঁদ। কতক্ষণ অতিবাহিত হলো জানা নেই, তবু নীল চেয়ে থাকলো মুগ্ধতায়। হঠাৎ দেহুর কাছাকাছি আসা আর চুরির রিনিঝিনির শব্দে ধ্যান ভাঙল নীলের তৎক্ষণাৎ। মুগ্ধতা ঢেকে দিয়ে সে ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে বলল, তুমি যাওনি? দেহু কিছুটা লাজুক লাজুক হয়ে বলল, কেমন লাগছে আমায়? নীল জবাব দিল না। পাশ ঘুরে উঠে গেল দোতলায়। দেহু মুখ কুচকে কোমরে হাত দিয়ে দাঁড়ালো, মুখ বেঁকে বলল, মিস্টার গুরু গম্ভীর পলিটিশিয়ান, এত ঢং না করে আপনার, হ্যাঁ, আজ যদি আপনার সঙ্গে দফা রফা না করেছি তো আমার নামও। কথা শেষ না করেই দোতলার উদ্দেশ্যে রওনা হলো সে। কক্ষে প্রবেশ মাত্র দেহু বুঝলো নীল ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে বোধ হয়। ওয়াশরুমে টুপটাপ পানি পড়ার শব্দ সেটারই প্রমাণক। দেহু দীর্ঘল আয়নায় তাকিয়ে নিজের ঠোঁটে লেগে থাকা রঞ্জকটা আরেকটু গাঢ় করলো। মুহূর্ত কয়েকের মাঝে ওয়াশরুম থেকে বেরোলো নীল। বের হতেই নীলের চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার দিকে। আয়নায় প্রতিফলিত হচ্ছে তিহুর প্রতিচ্ছবি। সে খুব নিবিষ্ট মনে ঠুটে গাঢ় লাল রঞ্জক দিচ্ছে। সিক্ত চুলের মাথা থেকে ছুঁয়ে পড়া এক ফোঁটা পানি নীলের গলার কাছে এসে থামল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তার সমস্ত মনোযোগ এখন ওই নীল শাড়িতে মোড়ানো চঞ্চলা মেয়েটির দিকে। নীলকে বের হতে দেখে তিহু আয়না থেকে একটা বাঁকা হাসি দিল। হাত বাড়িয়ে কানের ঝুমকাটা একটু ঠিক করে নিয়ে আলতো স্বরে বলল, উফ মিস্টার পলিটিশিয়ান, আপনার নজর তো একদম হাই ভোল্টেজ ক্যামেরার মতো। এইভাবে স্ক্যান করলে তো আমি লজ্জায় লাল হয়ে যাব। কেন নিজেকে সামলাতে খুব কি কষ্ট হচ্ছে? নীল দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। আলমারি থেকে নিজের শার্টটা নিতে নিতে গম্ভীর গলায় বলল, শাট আপ স্টুপিড। আর তুমি এখানে কি করছো? সবার সাথে গেলে না কেন? দেহু ধীর পায়ে নীলের সামনে এসে দাঁড়ালো। শাড়ির আঁচলটা কাঁধ থেকে একটুখানি সরে গিয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সে নীলের খুব কাছে গিয়ে আদুরে কণ্ঠে বলল, আমার বরটা একা বাসায় থাকবে আর আমি কি না বাইরে ফুর্তি করব? আমি কি অতটাই খারাপ বলুন? নীল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। দেহর গায়ের মেলি পারফিউমের তীব্র সুবাস আর চুরির টুংটাং শব্দে তার ভেতরের গাম্ভীর্যের দেয়ালটা যেন বালির বাঁধের মতো ভাঙতে শুরু করেছে। অথচ সে তা প্রকাশ করতে পারছে না। দেহ বুঝতে পারছে নীলের অবস্থা। সে ইচ্ছা করে আরেকটু ঘনিষ্ঠ হলো নীলের। এদিকে তার এমন কাছাকাছি আসাতে বেহাল দশা নীলের। সে দাঁতে দাঁত চেপে বলল, নূর। দেহু এক পা পিছিয়ে গিয়ে খিলখিল করে হেসে উঠল। এমন করছেন কেন মিস্টার? আমাকে দেখে কি সব ক্যালকুলেশন এলোমেলো হয়ে যাচ্ছে? আপনার চোখ তো বলছে আপনার হার্টবিট বেশ ফাস্ট হয়ে গেছে। যাই হোক, বলুন তো আমায় কেমন লাগছে? নীল এক পলক তাকিয়ে আবার চোখ ফিরে নিল। মনে মনে বলল, নীলাঞ্জনা, কিন্তু মুখে বলল, মোটেই না, সঙ্গের মতো লাগছে। যাও তো, চেঞ্জ করে ঘুমাও গিয়ে। তিহু এবার নীলের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার দু গালে হাত রাখলো। কাজল কালো ডাগর চোখের দীর্ঘ অক্ষি পলব বারংবার ঝাপটে বলল, তাই নাকি? তাহলে এমন সং সেজে থাকলে যদি কেউ অমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তাহলে আমি সর্বক্ষণিক এমন সঙ্গ সেজেই থাকতে চাই। তিহুর এমন দৃষ্টিতে আর নিজেকে সামলাতে পারল না নীল। তিহুর কবজিটা হ্যাচকা টানে ধরে নিজের কাছে টেনে নিল। তাদের মাঝখানের দূরত্ব এখন নেই বললেই চলে। আর নীলের তপ্ত নিঃশ্বাস তিহুর কপালে আছড়ে পড়ছে। সে নিচু স্বরে বলল, বেশি বাড়াবাড়ি করছো নূর, এর ফলাফল ভালো হবে না কিন্তু। তিহু তেমনই নিবিষ্ট দৃষ্টিতে চেয়ে বলল, আমি চাই সে ভয়ঙ্কর ফলাফলটা দেখতে। বাইরে তখন নিঝুম রাত। আকাশের কপালে রূপলি চাঁদের টিপ। জানালার ঝিরে ঝিরে পর্দা ঠেলে এক ফালি স্নিগ্ধ জ্যোৎস্না চোরের মতো ঘরের ভেতর ঢুকে পড়েছে। সেই মায়াবী আলোর মাঝে একজোড়া কপত কপতি তিহুর শাড়ির ভাঁজে ভাঁজে চাঁদের আলো লুটিয়ে পড়ছে। আর নীলের চোখে খেলা করছে এক গভীর প্রশান্তি মেশানো দহন। ঘরের দেয়াল জুড়ে তাদের ছায়া দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। যেন দুই বিভাগে মনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এই নিভৃত লগ্নে।
বাতাসের হিল্লোলে তিহুর চুলের সুবাস আর রেশমি চুরির ক্ষীণ ধ্বনি সেই নিস্তব্ধতাকে আরও নিবিড় করে তুলল। প্রকৃতির এই মোহিনী মায়া আর হৃদয়ের অদম্য টানে সব মিলেমিশে এক অলৌকিক আবেশে আচ্ছন্ন হয়ে রইল ঘরটি, যেখানে শব্দরাজ মনু কেবল অনুভবেরা কথা বলছে নিরন্তর। রাতের প্রহর তখন আরও গভীর হয়েছে। জানালার বাইরে রূপলি চাঁদটা এখন ঠিক মাথার উপর। ঘরের ভেতরে আধো অন্ধকার, কেবল কোণের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেওয়ায় ঘর জুড়ে এক মায়াবী আভা ছড়িয়ে পড়েছে। ল্যাম্পের নিচ থেকে বিচ্ছুরিত নীলাভ নিয়ন আলোটা তিহুর ঘুমন্ত মুখের উপর আলতো করে এসে পড়েছে। আজ তার সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তুলেছে। নীল ধীর পায়ে বিছানার পাশে এসে বসলো। তিহু আঘুরে ঘুমোচ্ছে। ঘুমের ঘুরে ওর কপালের উপর অবাধ্য একগুচ্ছ চুল এসে পড়েছে, যা নিয়ন আলোর ছোঁয়ায় অদ্ভুত সুন্দর লাগছে। নীল নিবিষ্ট দৃষ্টিতে এক মনে চেয়ে রইল ঘুমন্ত অপরূপার পানে। আশ্চর্যান্বিত হয়ে ভাবল, সারাদিন এই মেয়েটা কি পরিমাণ যন্ত্রণা দেয় তাকে, অথচ ঘুমের ঘুরে ওকে দেখলে মনে হয় জগতের সবটুকু সারল্য যেন ওর এই শান্ত মুখচ্ছবিতেই লুকিয়ে আছে। তিহুর সেই দুষ্টুমি ভরা কথাগুলো আর চঞ্চলতা নীলের মনের গহীনে এক অদ্ভুত দুলা দিয়ে গেল। ও ঠোঁটের কোণে অজান্তে এক টুকরো মুচকি হাসি ফুটে উঠল। নিয়ন আলোর সেই মায়াবী আবহে নীলের মনে হলো এই মুহূর্তটুকু চিরকাল স্তব্ধ হয়ে থাকুক। সে মুগ্ধ নয়নে তিহুর দিকে তাকিয়ে থেকে আনমনে নিজের অজান্তেই গুনগুনিয়ে এক সুরে যাচ্ছে হারিয়ে গেল। এই মন শুধু তোমার, তুমি শুধু আমার, খুঁজে ফিরিয়ে আজও তোমাকে বারে বার, ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব। গ্রীষ্মের তপ্ত দ্বীপ প্রহরের সূর্যের প্রখর তেজস্বী রোশনি বিকৃত হচ্ছে ধরণী জুড়ে। একটি বিশাল মঞ্চের উপরে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে ভাষণ দিচ্ছে আগামী নির্বাচনের বলিষ্ঠ কান্ডারি ওয়াহাজ খান নীল। সম্মুখে অগণিত মানুষের উত্তাল জনসমুদ্র, যেন এক অন্তহীন মানব ঢল। দীর্ঘক্ষণ ধরে সে জনপদের বিবিধ সমস্যা ও আগামীর স্বপ্ন নিয়ে অমুক বক্তব্য পেশ করছে। পরিধানে ধবধবে শুভ্র পাঞ্জাবি, প্রখর রৌদ্রতাপে তাহার তীক্ষ্ণ ললাট বেয়ে নামছে শ্বেতবিন্দু, যা মুক্তার ন্যায় চিকচিক করছে। সুষ্ঠুভাবে এতক্ষণ বক্তব্য প্রদান করছিল সে। হঠাৎ পাশে থেকে ইফাজ ফিসফিসে কি যেন বলল তাকে। সঙ্গে সঙ্গে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল তার। শান্ত শীতল দৃষ্টিতে ফুটে উঠল আগ্নেয়গিরির উত্তপ্ত অগ্নিশিখা। আর এক মুহূর্ত আর দণ্ডায়মান রইল না নীল। সংক্ষিপ্ত 2-4টি কথা বলে বিদায়ের ঘোষণা করল। মঞ্চ থেকে অবতরণ করে জনসাধারণের ভিড় অপসারণ করে দ্রুত এগিয়ে চলল সম্মুখ পানে। প্রখর খরতাপ পেরিয়ে তিহু আর মাহা এসে পৌঁছালো ভার্সিটি থেকে কিছুটা দূরে একটি রেস্টুরেন্টে। আর এরশাদ আজ অনুপস্থিত একটা ব্যক্তিগত কারণে সে আসতে পারেনি। তিহু আর মাহা ভেতরে প্রবেশে মাত্র দেখতে পেল রেস্টুরেন্টটা ফাঁকা প্রায়। অবশ্য এই সময়টা ফাঁকা থাকারই কথা। তারাও আশেপাশে কোনো ভালো ক্যাফে পেলে সেখানেই যেত, রেস্টুরেন্টে আসতো না। যাই হোক, সবশেষে উত্তর দিকের জানলার পাশের একটা ফাঁকা টেবিলটাতে বসলো তারা। অর্ডার করলো পছন্দের খাবারের, অতঃপর গল্পে লিপ্ত হলো। তিহু ঠোঁট উল্টে নাক টেনে বলল, কি আর বলবো, দুঃখের কথা বড়জা। কালকে তোদের মিল করলাম, অথচ আমার। মাহা ভ্রু কুচকে বলল, ঢং করছিস কেন? কেন কালকে প্ল্যান কাজে আসেনি? তিহু কাদো কাদো হয়ে বলল, আর প্ল্যান? এত কষ্ট করে সাজুগুজু করলাম, ঢং দিলাম। ট্রাস্ট মি, অত ঢং আমি জীবনে দিইনি। ইভেন কালকে আমি নিজে নিজে শাড়ি পরছিলাম। আমি শাড়ি পরেছিলাম দোস্ত, নিজে নিজে। মাহা উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলো, তারপর তারপর? তিহু নিরাশ হয়ে বলল, তারপর আর কি? শালা আনরোমান্টিক ব্যাটা কি বললো জানিস? কি বললো যে দুধ গরম করে নিয়ে আসো। লাইক সিরিয়াসলি দোস্ত, আমি সাজুগুজু করলাম ওর রাগ ভাঙাতে, আর মদন আমায় বলে দুধ গরম করে আনতে। মাহা এবার সশব্দে হেসে উঠল। তিহু গম্ভীর দৃষ্টিতে তাকাতেই নিজেকে সামলাতে সামলাতে মাহা বলল, সরি সরি। তিহু মুখ বাঁকিয়ে বলল, হাসো হাসো, যত ইচ্ছা হাসো। রাগ করিস না সোনা, কিন্তু তারপর বল, তারপর কি হলো? তারপরে আর কি, ইচ্ছা করছিল লাথি মারতে, কিন্তু নিজেকে সামলে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিলাম।
মাহা এবার এতক্ষণ সামনে রাখা হাসিটা বের করে দিলেও শব্দ করে হেসে বলল, যেমন তুই তেমন তোর বর আর তেমন তার রাগ। তিহু মাহা যখন এমন গল্পে মগ্ন, তখন হঠাৎ সেখানে উপস্থিত হলো এক অজ্ঞাত ব্যক্তিত্ব। পোশাকে আশাকে পাশ্চাত্যের ছোঁয়া, বাঙালি আনার ছিটে ফুটা নেই কোথাও, দেখতেই ইউরোপীয়দের মতো। রমণীটি হুট করেই তিহু আর মাহার টেবিলের সম্মুখে এসে দাঁড়ালো। আলাপ জমাতে তাদের সামনের চেয়ারটাতে ইশারা করে বলল, ক্যান আই? তিহু মাহা এক ঝলক মুখ তুলে চাইল, পরক্ষণেই তিহু বলল, ইয়েস শিওর। রমণীটি হেসে বসল সেথায়। গল্পরত তিহু আর মাহার দিকে চেয়ে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই আস্ক আ কোশ্চেন? তিহু ভ্রু কুটালো। মাহা বলল, ইয়েস। মেয়েটি কোনরূপ বিচলিত না হয়ে তিহুর উদ্দেশ্যে বলল, তুমি নুরাইন তাই না? তিহু অবাক হলো। না, মেয়েটির ভাঙা ভাঙা বাংলা বলাই নয়, বরং তার নাম ধরেই বলাই। সে বিস্মিত কণ্ঠে কিছু বলার আগেই ঘটল আর এক অঘটন। আপদের ন্যায় সেখানে উপস্থিত হলো তিহুর জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি, আরহাম। তাকে দেখেই তড়িৎ ব্যাগে উঠে দাঁড়ালো তিহু। মাহা কিছু না বুঝেই তিহুর দেখা দেখি উঠে দাঁড়ালো, বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।